এর আগে দ্রবণ চ্যাপ্টারে আমরা বাষ্পচাপ সংক্রান্ত তথ্যগুলো আমরা জেনেছি, যে বাষ্পচাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে বা কীরমভাবে কী পরিবর্তিত হয় সেগুলো জানা গেছে। তো এই বাষ্পচাপের উপর ভিত্তি করে আজকে দ্রবণের একটি নতুন ধরনের ধর্ম, যেটাকে বলা হচ্ছে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, আজকে এইটা নিয়ে আলোচনা করব, কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কী। প্রথমেই জেনে নেওয়া যাক যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কী জিনিস। না, বলছে দ্রবণের যে সকল ধর্ম, অর্থাৎ দ্রবণের কিছু কিছু ধর্ম লক্ষ্য করা যায়, যে সকল ধর্ম দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, যে কী ধরনের দ্রব পদার্থ মেশাচ্ছি তার উপর নির্ভর করে না, কিন্তু কার উপর নির্ভর করে? দ্রবণে দ্রবীভূত দ্রাবক কণার সংখ্যা। অর্থাৎ কলিগেটিভ প্রপার্টি হলো কার উপর নির্ভর করে না, কত অণু বা কত গ্রাম মোল দ্রাবক কণা আমরা যোগ করলাম, দ্রাবক কণা সংখ্যার উপর নির্ভর করবে, নট দ্রাবের প্রকৃতি ওপর কখনোই নির্ভর করবে না। অর্থাৎ দ্রাবক কণা সংখ্যা, এটাই হলো কলিগেটিভ। অর্থাৎ যে সকল ধর্ম দ্রাবক কণা, অর্থাৎ কত মোল পরিমাণ, কত গ্রাম অণু পরিমাণ দ্রবণে আমরা দ্রাবক কণা আছে তার উপর নির্ভর করে। এবার এই কলিগেটিভ প্রপার্টি আমরা আস্তে আস্তে আলোচনা করলে বুঝতে পারবো। না, প্রথম কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ যে ধর্মগুলো দ্রবণের যে সকল ধর্ম কেবলমাত্র দ্রাবক কণা সংখ্যার উপর নির্ভর করে, সেগুলো প্রথম কলিগেটিভ প্রপার্টি 1 নম্বর হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা আমরা আজকে পড়ব। কি না, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, এটা আলোচনা একটু পরেই করছি। তার দ্বিতীয়ত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এগুলো সব কলিগেটিভ প্রপার্টি, এগুলো কিন্তু কার উপর নির্ভর করবে না, স্ফুটনাঙ্ক। এগুলো সবই দ্রাবক কণা সংখ্যার উপর নির্ভর করবে। দ্বিতীয় যেটা পড়বো সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তৃতীয় যেটা পড়বো সেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। ঠিক আছে, 4 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। এই চারটাকেই বলা হচ্ছে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। তার প্রথমে আমরা চলে আসছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, রিলেটিভ লোয়ারিং অফ ভিপি বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি জিনিস এটা জেনে নাও। এটাই হচ্ছে এটা 1 নম্বর। ঠিক আছে, দেখো আমরা যখন কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যখন কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কোনো দ্রাব মেশাচ্ছিলাম এবং লঘু দ্রবণ তৈরি করছিলাম, কারণ রাউল্টের সূত্র তো মানতেই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হচ্ছিল, আর দ্রবণের বাষ্পচাপটা কম ছিল। অর্থাৎ 1 গ্লাস বিশুদ্ধ জলে যখন আমরা কোনো চিনি কিছু পরিমাণ যখন মিশাচ্ছিলাম, তখন চিনি জলের যে দ্রবণ তৈরি করলো তার বাষ্পচাপটা কমে। অর্থাৎ বোঝা গেল যে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম আছে। বিশুদ্ধ দ্রবণ অপেক্ষা, এটা ধরো জল, বিশুদ্ধ জল, এটা হচ্ছে চিনি জল, এটা হচ্ছে চিনি প্লাস জল, এটাও দ্রবণ আছে, এটা শুধু বিশুদ্ধ জল আছে, এটা হচ্ছে বিশুদ্ধ জল। তাহলে এর বাষ্পচাপ আমরা কত ধরেছিলাম, P0 ধরেছিলাম। এবার এই জল দিয়ে যখন আমরা চিনি জল তৈরি করলাম, দেখো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য চিনি যখন তৈরি করলাম, তখন কি হলো, এর বাষ্পচাপ P হলো। অর্থাৎ P0 কি ছিল না, P0 গ্রেটার দেন P ছিল, অর্থাৎ P লেস দেন P0 ছিল, এটা বলা যায়। তাহলে এখানে কি হলো, বাষ্পচাপ যখন বিশুদ্ধ জল থেকে একটা দ্রবণ তৈরি করলো, তাহলে বাষ্পচাপের একটা অবনমন ঘটলো। সেই অবনমনটা কত না, বিশুদ্ধ অবস্থা P0 ছিল, কিন্তু দ্রবণ যা হয়ে গেল তার বাষ্পচাপটা কমে গেছে। কেন কমে গেছে সেটা বাষ্পচাপ চ্যাপ্টারে কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে বাষ্পচাপের অবনমন কোনটা, এইটা হচ্ছে বাষ্পচাপের অবনমন বা লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপের অবনমন বলা হচ্ছে। ঠিক আছে, এবার রিলেটিভ লোয়ারিং বা আপেক্ষিক বলতে কি বোঝায়? আপেক্ষিক হচ্ছে বিশুদ্ধ জলের সাপেক্ষে, অর্থাৎ দ্রবণের যে বাষ্পচাপের অবনমনটা ঘটলো, বিশুদ্ধ জল অপেক্ষা দ্রবণের যে বাষ্পচাপের অবনমনটা ঘটলো এবং বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ তার অনুপাতকে বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে, তাহলে কার সাপেক্ষে না, বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে দ্রবণের যে বাষ্পচাপের অবনমন সেটাকে বলা হচ্ছে বাষ্পচাপের। এবার এখানে আপেক্ষিক অবনমনটা যোগ করে দিতে হবে, এটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কার না, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এই সংক্রান্ত যে রাউল্টের সূত্র আছে সেটা কি না, রাউল্ট বলেছিলেন কোনো দ্রবণ যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের যে লঘু দ্রবণ হয়,
তাহলে সেক্ষেত্রে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ এই যে ভ্যালুটা, এটা কার সমান হবে না দ্রবণে উপস্থিত দ্রাব্যের মোল ভগ্নাংশ, নট দ্রাবকের, এখানে দ্রাবের মোল ভগ্নাংশ। আমরা 2 দিয়ে বলেছিলাম। মোল ভগ্নাংশ মানে কি N1 N2 পরিমাণ যদি মেশানো হয় তাহলে X2 বা Chi2 দিয়ে আমরা দ্রাবের মোল ভগ্নাংশকে চিহ্নিত করেছিলাম। অর্থাৎ P নট মাইনাস P ইজিক্যাল টু, এটাই হচ্ছে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র কি? তাহলে কোনো দ্রবণ যদি কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণ যদি হয়, তাহলে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই যে উপরটা হচ্ছে বাষ্পচাপের অবনমন, আপেক্ষিক হচ্ছে যখনই ওটাকে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে যখন ভাগ করে দেওয়া হলো, বা এই দুটোর যে অনুপাত তাকেই বলা হচ্ছে বাষ্পচাপ আপেক্ষিক অবনমন। কার সমান না দ্রাবের মূল ভগ্নাংশ সমান, দ্রাবের, নট দ্রাবক, দ্রাবক কিন্তু এখানে দ্রাবের মূল ভগ্নাংশ। কী করে প্রমাণ করবো দেখা যাক। দেখো, প্রমাণ করতে হলে আমাদেরকে কতকগুলো আগে আমরা রাউল্টের সূত্র তো আমরা আগেই জেনে এসেছি না। রাউল্টের সূত্র অনুযায়ী আমরা কি পড়েছিলাম না, রাউল্টের সূত্র পড়েছিলাম যে বিশুদ্ধ অবস্থার দ্রবণের মধ্যে পি যদি নির্ণয় করি, তাহলে পি ইজিক্যাল টু দ্রবণের মধ্যে, অর্থাৎ পি ইজিক্যাল টু কী ছিল, পি নট গুণিতক জলের পরিমাণ। জলের পরিমাণকে আমরা কী দিয়ে চিহ্ন করেছিলাম, X1, মোল ভগ্নাংশ, জলের মোল ভগ্নাংশ। তাহলে পি ইজিক্যাল টু কত, পি নট ইন্টু X1। এইটা যদি এখানে সমীকরণে যদি বসায় তাহলে কত হবে, পি নট মাইনাস X1, পি নট ইন্টু X1, তো পি নট ইন্টু X1 বাই পি নট। তাহলে পি নট কমন যদি নিই তাহলে কত, মাইনাস 1/X1 বাই পি নট। পি নট কেটে গেল, 1/X1 ইজিক্যাল টু কত, X2। কারণ আমরা কি জানি, X1 প্লাস X2 মোল ভগ্নাংশ আমরা আগেই পড়েছি, ইজিক্যাল টু 1 হয়। তাহলে দেখো 1 মাইনাস X1 ইজিক্যাল টু X2। X2 মানে কি বোঝাচ্ছে, এটা কার মোল ভগ্নাংশ বোঝাচ্ছে না দ্রাবের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, ঠিক আছে, মোল ভগ্নাংশ। অর্থাৎ দেখো, রিলেটিভ লোয়ারিং ও ভেপর প্রেসার কার সমান হয়ে গেল, দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তাহলে আমরা জানি কি, মোল ভগ্নাংশ তো উষ্ণতা নিরপেক্ষ, উষ্ণতার উপর নির্ভর করে না। কারণ মোল ভগ্নাংশ হচ্ছে এমন একটা গাঢ়ত্বের রাশি, কারণ এটা হচ্ছে দুটো মোলের অনুপাত। কারণ এখান থেকে N2 যদি আমরা পরিমাণ যদি দ্রাব ধরি, তাহলে N1 প্লাস N2 হচ্ছে দ্রবণের মোট মোল। যদি N1 N2 পরিমাণ, আমি আগেই বলেছিলাম যে দ্রাবের যদি মোল আমরা N1 ধরি, ওজন যদি N2 ধরি, দ্রবণ ওজন যদি W2 ধরি, এবং আণবিক ওজন যদি M1 ধরি, একইভাবে আমরা দ্রাবকের ক্ষেত্রে মোল কত ধরছি, N1, ওজন কত ধরবো না W1, আর আণবিক ওজন কত ধরবো, আণবিক ওজন M1 যদি ধরা হয়, তাহলে আমরা এই ডেটাগুলো পেতে পারি, তাই তো, দ্রাবকের ক্ষেত্রে। তাহলে দেখো N2/N2 প্লাস N1 প্লাস N2। এবার এইটাকে যদি আমরা ওজন অনুযায়ী ধরি, অর্থাৎ W2 পরিমাণ দ্রাব পদার্থ যদি W1 পরিমাণ দ্রাবকের মধ্যে যদি মেশানো থাকে এবং তাদের আণবিক ওজন যথাক্রমে যদি M2 এবং M1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মোলকে কীভাবে ভাঙতে পারি না, দেখো মোলটাকে আমরা ভেঙে নিতে পারি W2/N2, আগেই বলা হয়েছে W2/M2 এটার ক্ষেত্রে। আর নিচে কত হবে, W1/M1 প্লাস W2/M2। এবার দেখো, এবার কোনো একটা মানে কলিগেটিভ প্রপার্টি মানার প্রথম শর্তই হচ্ছে দ্রবণটাকে লঘু হতে হবে, যাতে সে রাউল্টের সূত্রটা মেনে চলে। তাহলে এখানে প্রথম শর্তই হচ্ছে, কলিগেটিভ প্রপার্টি মেনে চলার প্রথম শর্তই হচ্ছে, প্রথমে ওই দ্রবণটাকে কী হতে হবে, কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী পদার্থের দ্রবণ হতে হবে, আর দ্বিতীয়ত দ্রবণটাকে লঘু হতে হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে যদি দ্রবণটাকে লঘু ধরা হয়, তাহলে N2-র পরিমাণ খুব কম, এটার পরিমাণ খুব কম হয়। তাহলে এক্ষেত্রে আমরা রেশিওটা কী ধরতে পারি, W2/M2 ইজিক্যাল টু WY/M1। তাহলে এটাকে যদি ভেঙে নেওয়া যায়, তাহলে W2 ইন্টু M1 বাই M2 ইন্টু W1। তাহলে এখান থেকে দেখো, রিলেটিভ লোয়ারিং ও ভেপর প্রেসার, আমাদের দুটো ভেপর প্রেসারের যদি আমাদের বা বাষ্পচাপের যদি আমাদের ডেটা দেওয়া থাকে, যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দেওয়া থাকলো, দ্রবণের বাষ্পচাপ দেওয়া থাকলো, দিয়ে বললো তাহলে কত পরিমাণ আমরা পদার্থ মিশিয়েছি, তাহলে এটার সাথে এটা আমরা যে কোনো যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো বসিয়ে আমরা সহজেই
বাষ্পচাপে আপেক্ষিক অবনমন বা M2 দ্রাবকের পরিমাণ দ্বারা দ্রাবকের আণবিক ওজন যা খুশি আমরা নির্ণয় করে নিতে পারি। এটাই কিন্তু সম্পর্ক, অর্থাৎ P নট মাইনাস P বাই P নট ইজিক্যাল টু কত, W2 ইন্টু M1 বাই M2 ইন্টু W1। এইটা আমাদের কিন্তু পড়তে হবে। দেখো এবার এক্ষেত্রে আমাদের কতগুলো শর্ত আছে, অর্থাৎ বাষ্পচাপে যে আপেক্ষিক যে অবনমন ঘটলো এর জন্য কতগুলো রাউল্টের সূত্র যে মেনে চলছে, রাউল্টের সূত্র প্রয়োগ করেই তো করা হচ্ছে। তাহলে রাউল্টের সূত্র যে প্রযোজ্যতা সেটা কি করে করতে হবে, রাউল্টের সূত্র প্রযোজ্য কখন হবে, সে একই জিনিস। দ্রবণটাকে কী হতে হবে, এক হচ্ছে লঘু হতে হবে, অর্থাৎ খুব কম পরিমাণ দ্রব পদার্থ মেশাতে হবে যাতে সেটা কিছুটা হলে আদর্শের মতো আচরণ করে। আর দ্বিতীয়ত যেটা, এর মধ্যে যে দ্রব পদার্থটা মেশাতে হবে সেটা হচ্ছে কি অনুদ্বায়ী, অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এখানে মেশাতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য মানে যেটা কোনো অণুতে ভাঙে, মানে ফার্দার কোনো আয়ন বা অণুতে না ভাঙে। অর্থাৎ আমরা যদি 1 মোল মেশাই সেটা দ্রবণে 1 মোল হিসেবেই থাকবে, কখনো সেটা 2 মোল বা হাফ মোল হয়ে যাবে না। কিন্তু আমাদের কিছু কিছু তো জানা আছে, তাহলে এক্ষেত্রে আমি একটু বলে রাখি, কিন্তু আমাদের কিছু কিছু দ্রব পদার্থ জানা আছে অনুদ্বায়ী, কঠিন, সবই ঠিক আছে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, ধরা যাক NaCl আমরা মেশালাম, NaCl তো তড়িৎ বিশ্লেষ্য, তাহলে দ্রবণে 1 মোল যদি তড়িৎ বিশ্লেষ্য NaCl মেশানো হয় তাহলে দ্রবণের ভেতর গিয়ে সেটা কটা আয়ন তৈরি করে না, 2টো আয়ন তৈরি করে, অর্থাৎ Na প্লাস Cl মাইনাস। অর্থাৎ এখানে কি হচ্ছে, আয়ন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কণা সংখ্যা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কণা সংখ্যা বাড়লে আমি কি বলেছিলাম, যেগুলো কিসের উপর নির্ভর করে, কণা সংখ্যা বাড়লে তাহলে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন কি হয়ে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ 1 মোল গ্লুকোজের ক্ষেত্রে 1 মোল পরিমাণ গ্লুকোজ কোনো দ্রবণে মেশালে যে পরিমাণ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটে, কিন্তু সেক্ষেত্রে যদি 1 মোল পরিমাণ আমরা NaCl মেশাই, কিন্তু 1 মোল হলেও সেটা দ্রবণের ভেতর গিয়ে কত মোল হয়ে যাচ্ছে না, 2 মোল, Na প্লাস Cl মাইনাস দু আয়নে ভাঙছে, তাহলে আপেক্ষিক অবনমনের বেশি হবে। অর্থাৎ যত বেশি বেশি কণা সংখ্যা দ্রবণের মধ্যে থাকবে তার কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম তত বেশি বেশি হবে। তাহলে NaCl আর গ্লুকোজ 1 মোলের ক্ষেত্রে তাহলে কার বেশি কলিগেটিভ প্রপার্টি, বাষ্পচাপের অবনমন কার বেশি হবে না, এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে NaCl এর ক্ষেত্রে বেশি হবে। কারণ এক্ষেত্রে কেন ঘটছে, কারণ এক্ষেত্রে দ্রাব কণা সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার চলে আসি স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়নে আমি কি বলেছিলাম না, কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম দ্রবণের। ঠিক আছে, এবার দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে, ধরা যাক একটা বিশুদ্ধ আমাদের এখানে জল আছে, ঠিক আছে, বিশুদ্ধ জল, এই জলের পরিমাণের মধ্যে আমি কিছু পরিমাণ কি দিলাম, অনুদ্বায়ী কঠিন একটা চিনির দিয়ে আমরা এখানে একটা দ্রবণ তৈরি করলাম, অবশ্যই দ্রবণটা লঘু। ঠিক আছে, তাহলে এই জলটা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটছিল, তাহলে এই জলটা যখনই আমরা চিনির দ্রবণ তৈরি করে দিলাম, দেখা যাচ্ছে এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড নাও ফুটে কত হচ্ছে, 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটছে। অর্থাৎ এখানে কি হলো, স্ফুটনাঙ্কের একটা উন্নয়ন ঘটলো। অর্থাৎ কতটা না, স্ফুটনাঙ্কের উন্নয়নের পরিমাণ হচ্ছে 120 মাইনাস 110 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কত হলো না 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। এটা ডেল-টি, অর্থাৎ কোনো পার্থক্যকে আমরা ডেল দিয়ে চিহ্নিত করি, এটাকে বলছে ডেল-টিবি, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন কত ডিগ্রি ঘটলো না 20 ডিগ্রি ঘটলো। এবার প্রশ্ন হলো এই স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে কেন, কারণ কোনো, তাহলে তার মানে এখান থেকে কী হলো না, কোনো দ্রাবককে যদি আমরা কন্টামিনেট করি বা দূষিত করি, কী পদার্থ দ্বারা, কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী পদার্থ দিয়ে যদি দূষিত করি, তাহলে সেই দ্রবণের স্ফুটনাঙ্কে সবসময় কী ঘটে, উন্নয়ন ঘটে। এবার প্রশ্ন হলো তাহলে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন ঘটছে বা কী জন্য ঘটছে, তাহলে এর ব্যাখ্যাও আমাদের কী দিয়ে করতে হবে, সে বাষ্পচাপ দিয়ে করতে হবে। আমরা দেখো 8 বা 9-এ পড়েছিলাম যে স্ফুটনাঙ্ক কী জিনিস, স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল ফুটে বাষ্পে পরিণত হয়, সেটাই যে উষ্ণতাতে ফুটে বাষ্পে পরিণত হবে সেটা স্ফুটনাঙ্ক। কিন্তু এখন অন্যরকমভাবে পড়তে হবে, এখন হচ্ছে বাষ্পচাপ যেহেতু জেনে গেছি, তাহলে চাপ সংক্রান্ত যে সূত্র, বাষ্পচাপ সংক্রান্ত যে সূত্র সেটা পড়তে হবে। অর্থাৎ এখন বলছি স্ফুটনাঙ্ক হচ্ছে সেই উষ্ণতা না যে উষ্ণতা তরলের উপরিস্থিত বাষ্পচাপ, এই উপরিস্থিত বাষ্পচাপ, এখানেও একটা বাষ্পচাপ, কোনটার বাষ্পচাপ বেশি, এটা হচ্ছে জল ছিল, এটা কি ছিল, চিনি জল, তাহলে জানি যে চিনির জলের বাষ্পচাপ জল অপেক্ষা কম, অর্থাৎ জলের বাষ্পচাপটা চিনি জল অপেক্ষা বেশি। তাহলে এখানে যে স্ফুটনাঙ্কের যে সংখ্যা আছে সেটা হচ্ছে কি, কোনো তরলের উপস্থিত বাষ্পচাপ যখন বাহ্যিক 1 atm, যে যদি আমাদের যদি সাধারণ দ্বারা হয়, বাহ্যিক যে চাপ, বায়ুর চাপ, তার যদি সমান হয়, তখন কি হবে, জল বা সেই তরল ফুটে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ বাষ্পে ফুটে বা স্ফুটনাঙ্ক
মানে অর্জন করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি, তরলের বাষ্পচাপটাকে বাহ্যিক, আমাদের ক্ষেত্রে আমাদের চারপাশে পরিবেশের চাপ কত হয় 1 atm, যখন 1 atm এর সমান হবে তখন যে উষ্ণতায়, অর্থাৎ যার যত কম বাষ্পচাপ তাকে বেশি পরিমাণ তাপ প্রয়োগ করে বাষ্পীভূত করে তার বাহ্যিক বাষ্পচাপের সমান করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে জল আর চিনি জল যদি ধরে নেওয়া হয় তাহলে জলের বাষ্পচাপ বেশি না চিনি জলের বাষ্পচাপ বেশি? আমরা জানি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি, আর তো জলের বাষ্পচাপটা বেশি আর চিনির বাষ্পচাপটা হয় কিন্তু কম। তাহলে আমি ধরে নিচ্ছি আমাকে এই বাষ্পচাপ কোথায় যেতে হবে না, বাহ্যিক বাষ্পচাপ, যে বাহ্যিক যে চাপ আছে, বায়ুর চাপ যেটা আছে 1 atm এ সমান করতে হবে, তবেই জলটা ফুটবে। তাহলে এই আমি যখন জলকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়েছিলাম তাহলে দেখা যাচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এর বাষ্পচাপটা 1 atm এ সমান হয়ে যাচ্ছে। কিন্তু চিনি জলের ক্ষেত্রে বাষ্পচাপ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল অপেক্ষা তো কম, অবশ্যই কম, কারণ জল বিশুদ্ধ আর এটা হচ্ছে কি দ্রবণ, দ্রবণের বাষ্পচাপ কম, তাহলে কম। তাহলে একে অপেক্ষাকৃত জল অপেক্ষা বেশি তাপমাত্রা দিলে তবে সেটা 1 atm বাষ্পচাপের সমান হবে, বাহ্যিক বাষ্পীয় চাপের সমান হবে, তবেই জল ফুটবে। তাহলে সেই জন্যই বোঝা গেছে যে দ্রবণের স্ফুটনাঙ্ক সবসময় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কি হয়, দ্রবণের স্ফুটনাঙ্ক সবসময় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বেশি হয়, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এবার গ্রাফিক্যালি যদি আমাদের প্লট করা যায়, ধরা যাক এরকম একটা গ্রাফ আছে, এটা হচ্ছে কি বাষ্পচাপ পি প্রকাশ করা হচ্ছে আর এইদিকে হচ্ছে আমরা টেম্পারেচার বা উষ্ণতা প্রকাশ করলাম। এবার দ্রবণ আর দ্রাবক কার বাষ্পচাপ বেশি হয় না, বাষ্পচাপ যদি এদিকে হয় তাহলে দ্রবণ, আমরা জানি কি দ্রবণের বাষ্পচাপ কম হয় আর দ্রাবকের বাষ্পচাপ বেশি হয়। তাহলে দ্রাবক যদি এটা হয়, এটা যদি দ্রাবকের বাষ্পচাপ প্লট করে বিভিন্ন যে ডাটাগুলো পাওয়া গেছে এগুলো যদি প্লট করে যদি এরকম পাওয়া যায়, আর দ্রবণের বাষ্পচাপ যদি এরকম পাওয়া যায়, দ্রবণ সবসময় কম হয় বাষ্পচাপ, এই জন্য যদি এরকম হয়, আর এইটা যদি তোমার সেই বাহ্যিক বাষ্পচাপ বা 1 atm যদি হয়, 1 atm বাহ্যিক বাষ্পচাপ যদি 1 atm, তাহলে atm দেখো অ্যাটেন্ড করছে কোন টেম্পারেচারে, দ্রাবকের ক্ষেত্রে এই টেম্পারেচারে, আর দ্রবণের ক্ষেত্রে কোন টেম্পারেচারে এই চাপটা অ্যাটেন্ড করছে না, দিস টেম্পারেচার। এটাকে আমরা টি ডট ধরলাম। ঠিক আছে, এটা টি ডট। তাহলে কে বেশি, দ্রবণের ক্ষেত্রে টেম্পারেচার বেশি না দ্রাবকের ক্ষেত্রে? বোঝাই যাচ্ছে এদিকে যে টেম্পারেচার বাড়ে তাহলে কোনটা বেশি হচ্ছে না, দ্রবণের ক্ষেত্রে টেম্পারেচার বেশি হচ্ছে। দ্য টি ডট মাইনাস টি, দ্যাট ইজ ডেল টি, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটলো। কেন ঘটলো বোঝা গেছে। এ হঠার কারণ হলো কি না, দ্রবণের বাষ্পচাপ যেহেতু দ্রাবক অপেক্ষা কম হয় তাই বাহ্যিক বাষ্পচাপের সমান হতে গেলে দ্রবণকে বেশি তাপমাত্রা প্রয়োগ করতে হয়, এবং বেশি তাপমাত্রা প্রয়োগ করলে দ্রবণের বোঝাই যাচ্ছে যে স্ফুটনাঙ্ক বেশি হবে, সেই জন্য এটাকে বলা যায় স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে কত, ডেল টি পরিমাণ। পরীক্ষা করে দেখা গেছে যে এই ডেল টি বা বয়লিং পয়েন্ট এলিভেশন বা স্ফুটনাঙ্কের যে উন্নয়ন, বয়লিং পয়েন্ট এলিভেশন কার উপর দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করে, ডেল টি ইজ ইকাল টু কেবি ইন্টু এম, অর্থাৎ তার মোলাল গারত্বের সমানুপাতিক। কারণ এটাও তো আমি কি বলেছিলাম, কণা সংখ্যা, কারণ দ্রবণে কণা সংখ্যা বেড়েছে বলে স্ফুটনাঙ্কের উন্নয়ন। যত বেশি আমরা এখানে দ্রাব পদার্থ যোগ করব তার বাষ্পচাপ তত কম হয়, বাষ্পচাপ যত কম হবে স্ফুটনাঙ্ক তত বাড়বে। সেই জন্য এখানে যেটা যোগ করেছে সেটা হচ্ছে মোলালিটি, অর্থাৎ ডেল টিবির এই প্রমাণটা তোমাদের কিন্তু নেই, তাই তোমাদের মুখস্থ রাখতে হবে। স্ফুটনাঙ্কের উন্নয়ন ইজ ইকাল টু কেবি ইন্টু এম, কেবি যেখানে একটা ধ্রুবক যেটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইভিলিউস্কোপিক কনস্ট্যান্ট, আর এম হচ্ছে মোলালিটি, এম হচ্ছে কি মোলালিটি দ্রবণ। ঠিক আছে, এবার দেখো মোলালিটিকে যদি আমরা প্রকাশ করি, ধরা যাক W1 গ্রাম কি ছিল, W1 গ্রাম দ্রাবক, ঠিক আছে, সেখানে কি W2 গ্রাম দ্রাব পদার্থ মেশানো হয়েছে, যার আণবিক ওজন কত, M2 গ্রাম হচ্ছে তার আণবিক ওজন, কার, দ্রাবর আণবিক ওজন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা মোলালিটি দেখো আমরা আগেই করেছিলাম যে মোলালিটি কিভাবে প্রকাশ করবে না, 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত গ্রাম অনু পরিমাণ দ্রাব পদার্থ যোগ হয়, তাহলে এম ইজিক্যাল টু আমরা সহজেই প্রকাশ করতে পারি। তাহলে মোল সংখ্যা কত, W2/M2, কার না দ্রাবের মোল সংখ্যা, আর কত পার কেজি মানে এটা গ্রাম যদি হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। তাহলে এইটাকে আমরা যদি এখানে পুট করে দিই তাহলে কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু
W1। তাহলে এই ডেটা এইটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো কোনো একটা ওজন যদি সহজে দেওয়া থাকে, কোনো যদি আণবিক ওজন বার করতে দেয়, তাহলে এইটা আর এইটা ভ্যালুটা জানা থাকলে আমাদের জানা যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন যে কেবি, কেবি কি জিনিস না, কেবি হচ্ছে দেখো 1 মোলাল দ্রবণ, এটা যদি 1 করে দেওয়া হয়, এম যদি এখন 1 করে দেওয়া হয়, তাহলে ডেল টিবি ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে, ডেল টিবি ইজিক্যাল টু কেবি হয়ে যাচ্ছে। ডেল টিবি ইজিক্যাল টু এখন কী হয়ে যাচ্ছে, কেবি হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 মোলাল কোনো দ্রবণের যে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে সেটাকেই বলা হচ্ছে তার কি, স্ফুটনাঙ্ক ধ্রুবক বা এবিলিওস্কোপিক কনস্ট্যান্ট। এবার কেবি এর একক কি হয় না, কেবি এর একক দেখো কিসের উপর নির্ভর করছে না, কেবি ইজিক্যাল টু এটা কে, এখানে দেখো কেবি ইজিক্যাল টু তাহলে কি হচ্ছে, দেখো এইটাকে যদি ভাগ করি তাহলে কেবি ইজিক্যাল টু কি, ডেল টিবি বাই এম। ডেল টিবি অর্থাৎ উষ্ণতাকে আমরা কেলভিন দিয়ে যদি চিহ্নিত করি, কেলভিন, আর এটা হচ্ছে কি মোল পার কেজি, এটা মোল পার কেজি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কেজি মোল ইনভার্স, কেজি মোল ইনভার্স হচ্ছে কেবি এর একক। ঠিক আছে, এবার এই কেবি এর ভ্যালু কি কি বিষয়ের উপর নির্ভর করে না, কেবি হচ্ছে বিভিন্ন দ্রাবকের ক্ষেত্রে বিভিন্ন দ্রাবকের উপর টোটালি নির্ভর করে, বিভিন্ন দ্রাবকের জন্য কেবি এর মান কিন্তু বিভিন্ন হয়। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো যে স্ফুটনাঙ্কের যে উন্নয়নটা ঘটলো, এই উন্নয়ন সংক্রান্ত যে রাউল্টের সূত্রটা হবে, সেই সূত্রটা কি না, প্রথম যে সূত্রটা আছে সেটা কি না, কোনো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন তাহলে কার সমানুপাতিক হচ্ছে না, মোলাল গারত্বের সমানুপাতিক। অর্থাৎ মোলাল গারত্ব বা কণা সংখ্যা, দ্রাব কণা সংখ্যা যত মোলাল গারত্ব কখন বাড়বে না, দ্রাব কণা সংখ্যা বাড়লে, অর্থাৎ কলিগেটিভ প্রপার্টি। অর্থাৎ কোনো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন কার উপর নির্ভর করে, দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। এইটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র, ধরা যাক একটা দ্রবণে আমি একটা 1 মোল গ্লুকোজ নিলাম, 1 মোল ইউরিয়া নিলাম। 1 মোল আর ইউরিয়া আর গ্লুকোজ যখন দুই ক্ষেত্রে যখন একই পরিমাণ জলের মধ্যে মেশানো হচ্ছে, তখন দুটো দ্রবণের কি হচ্ছে, দ্রাবকণা সংখ্যা একই আছে। দ্রাবকণা সংখ্যা একই থাকার জন্য এদের স্ফুটনাঙ্কের উন্নয়নও কিন্তু একই ঘটে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি হবে, কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের যদি সমসংখ্যক গ্রাম অণু মানে ইউরিয়া 1 মোল বললাম আর গ্লুকোজ 1 মোল পরিমাণ যদি পৃথক পৃথকভাবে দ্রবীভূত করা যায়, তাহলে প্রতি ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়ন কিন্তু একই পরিমাণ হবে। এই সংক্রান্ত দেখবে বিভিন্ন ধরনের প্রবলেম দিয়ে দেয়, অনেক সময় বলে দেয় যে 1 মোল গ্লুকোজ 1 মোল ইউরিয়া 1 মোল সুক্রোজ মেশানো হলো, তাহলে কোন ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হবে। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু মোলাল গারত্ব যেহেতু এখানে প্রতি ক্ষেত্রে সমান, তাই এই ক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। উন্নয়ন হবে বিশুদ্ধ দ্রাবক যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ফুটে, সেখানে হয়তো স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি অপেক্ষিত বেশি উষ্ণতায় এটা ফুটবে, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে। আর কি এক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন যে রাউল্টের সূত্র, যে দুটো সূত্র বলা হলো, এর ক্ষেত্রে প্রযোজ্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, সে একই জিনিস, দ্রবণটাকে লঘু হতে হবে। আর দ্বিতীয় জিনিস কি, এক্ষেত্রে থিওরিটিক্যাল ঠিকঠাক ভ্যালু যদি পেতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, অনুদ্বায়ী অসংযোজিত এবং কঠিন দ্রাব পদার্থ হতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার প্রশ্ন হলো এক্ষেত্রে যদি দ্রাবটা যদি বিয়োজিত হয়, শর্ত তো এটা, দ্রাবকটা বিয়োজিত হলে তো তাহলে থিওরিটিক্যাল এই ভ্যালুর সাথে মিলবে না। থিওরিটিক্যাল ধরা যাক আমি 1 মোল যোগ করলাম, 1 মোল যদি যোগ করার পর NaCl 1 মোল যোগ করলে আমি জেনে গেছি যে এখন সেটা ভেতরে গিয়ে দুটো কণা তৈরি করে, তাহলে তার ডাবলড হয়ে যাবে, কণার সংখ্যা কি হয়ে যায়, ডাবলড হয়ে যায়। তাহলে এক্ষেত্রে ডেল টিবির ভ্যালু কি হচ্ছে, তাহলে এম না হলে এখানে নিশ্চয়ই 2 দিয়ে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যে ফ্যাক্টরটা পাওয়া যায়, অর্থাৎ যেগুলো সংযোজিত হয়, অর্থাৎ কোনো 2 মোল, যেমন বেনজোয়িক অ্যাসিড 2 মোল জুড়ে গিয়ে 1 মোল হয়ে যায়, অর্থাৎ কণার সংখ্যা কি হচ্ছে, হাফ হয়ে গেল। আবার NaCl এর ক্ষেত্রে হচ্ছে কি, বিয়োজিত হয়ে যাচ্ছে। আবার দেখো যেমন ধরো Na2SO4 দ্রবণে গিয়ে কটা আয়ন তৈরি করে, 3টে আয়ন তৈরি করে। তাহলে যত বেশি আয়ন সংখ্যা তৈরি করবে, তার স্ফুটনাঙ্কের উন্নয়ন তত বেশি হবে। আবার ঠিক সংযোজিত যখন হচ্ছে, বেনজোয়িক অ্যাসিড কি বললাম, 2 মোল যুক্ত হয়ে সংযোজিত হয়, দিয়ে 1 মোল তৈরি করে, তাহলে হাফ। তাহলে সেক্ষেত্রে তার কি হবে, একটা ফ্যাক্টর হাফ, যতটা হওয়া উচিত ছিল তার হাফ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে একটা ফ্যাক্টর যোগ করা হয়, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা তো অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল আমাদের ক্যালকুলেশন। এবার যদি আমরা জানতে পারি যে দ্রবটা মেশাচ্ছি সেটা যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, তাহলে সেক্ষেত্রে একটা আই ফ্যাক্টর যোগ করা হয়। আইটাকে কি ফ্যাক্টর বলা হচ্ছে না, ভ্যান্ট অফ ফ্যাক্টর। কি ফ্যাক্টর না, ভ্যান্ট অফ ফ্যাক্টর বলা হচ্ছে। এই ভ্যান্ট অফ ফ্যাক্টর কিসের উপর নির্ভর করে না,
যে দ্রাব্য পদার্থ মেশাচ্ছি সেটা তড়িৎ বিশ্লেষ্য কিনা, বা সেটা বিয়োজিত হয় কিনা, অনুসংখ্যা সেটা বাড়িয়ে দেয় কিনা, বা সংযোজিত হয়ে যায় কিনা, তার উপর নির্ভর করছে। তাহলে NaCl এর ক্ষেত্রে আই কত হবে? আই হচ্ছে 2 হয়ে যাবে, ঠিক আছে। যা Na3PO4 এর মধ্যে আই কত হবে? Na3PO4 এর মধ্যে আই হচ্ছে 4টে আয়ন হয়ে যাবে, 3+, 3Na+, PO4- আর 4টে আয়ন হয়ে যাবে। Na2SO4 এর ক্ষেত্রে কত হবে? 3টে আয়ন হয়ে যাবে। তাহলে এখানে দেখো যা ভ্যালু অ্যাকচুয়ালি 1 মোল হিসাবে মেশালেও দ্রবণের ভেতরে গিয়ে কিন্তু এটা 3 মোল, এটা 4 মোল, এটা 2 মোল তৈরি করে। তাহলে সেক্ষেত্রে এখানে একটা আই ফ্যাক্টর যোগ করতে হবে। তাহলে আমরা যদি জানি সেক্ষেত্রে আই ইন্টু কেবি ইন্টু এম, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইকুয়েশন। তাহলে ইউরিয়া, গ্লুকোজ বা ফ্রুক্টোজের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো আই ইজিক্যাল টু 1 হয়ে যায়, কারণ সেটা 1 মোল মিশালে 1 মোল হিসাবেই দ্রবণে থাকে, সেখানে কোনো বিয়োজিত বা সংযোজিত হয় না। কিন্তু কোনো কারণে যদি কোনো দ্রাব্য পদার্থ মেশানোর পর সেটা যদি ভেতরে গিয়ে বিয়োজিত হয়ে যায়, তাহলে সেটা খেয়াল রেখে আমাদের এখানে আই ফ্যাক্টরটা এখানে যোগ করতে হবে। এই সংক্রান্ত দেখবে বিভিন্ন ধরনের অঙ্ক বইয়ে দেওয়া আছে, সলভ করবে, এবং পরবর্তীকালে আমি পরবর্তী ভিডিওটাও আরও এই ধরনের প্রবলেমগুলো আমি সলভ করব, ঠিক আছে।